উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা সমাধান করব এসি 125 পৃষ্ঠা, অর্থাৎ আমাদের টেস্ট পেপারের 3 নম্বর সেট। তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের দর্শনের সেটগুলি তাড়াতাড়ি প্র্যাকটিস করিয়ে দিন। তো তোমাদের সেট রয়েছে মাত্র 5টি, তার মধ্যে আজকে 3 নম্বর সেট আর 2টো সেট বাকি থাকছে, খুব তাড়াতাড়ি করে দেব। আমাদের এই চ্যানেলে তোমরা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান আর দর্শন 5টা সাবজেক্টের উপরে বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং টেস্ট পেপারের সমাধান পেয়ে যাচ্ছ। তার জন্য শুধুমাত্র তোমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলেই তোমরা আমাদের সমস্ত সুবিধা পেয়ে যাবে। তাই বলছি তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর চলো কথা না বাড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি টেস্ট পেপারটা সমাধান করে নেব, কারণ 40টা প্রশ্ন সমাধান করতে অনেকটাই সময় লাগবে। একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটি দেখবে। তো দেখো 3 নম্বর সেট আজকে আমাদের প্রথম প্রশ্ন, সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য। একথা কে বলেছেন? প্লেটো, স্পিনোজা, অ্যারিস্টটল, মিল। একথা বলেছেন অ্যারিস্টটল। সামান্য ও বিশেষের সমন্বয়ে, আর যদি শুধু সামান্যের কথা বলা হতো তাহলে প্লেটো হতো, আর সামান্য ও বিশেষের সমন্বয়ের কথা যখন বলা হয়েছে তখন সেটা অ্যারিস্টটল হবে। পরের প্রশ্ন, স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। একথা বলেছেন লাইবনিজ, মানে দেকার্ত, লাইবনিজ, হিউম, স্পিনোজা। এটা বলেছেন লাইবনিজ। স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, এটা লাইবনিজের দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন লাইবনিজ এইভাবে। এরপর চলো 3 নম্বর প্রশ্ন দেখবো আমরা। 3, জড়দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে, এ কথা বলেছেন। জড়দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে। জড়দ্রব্য নেই এ কথা কিন্তু বার্কলে বলেছেন। আর তোমরা হয়তো অনেকে দেকার্ত মনে করবে, কিন্তু দেকার্ত জড়দ্রব্য এবং চেতন দুটোই স্বীকার করেছেন, আর বার্কলে জড়দ্রব্যকে স্বীকার করেননি, যে কারণে এখানে বার্কলেই হবে, হিউম বা স্পিনোজাও হবে না, কারণ এদের মধ্যে জড়দ্রব্য এরা সবাই স্বীকার করে, বার্কলেই জড়দ্রব্য বলে কিছু স্বীকার করেননি। পরের প্রশ্ন, বার্কলের মতে বিস্তৃতি দ্রব্যের কোন প্রকার গুণ? দেখো বার্কলে কিন্তু দ্রব্যের গুণ হিসাবে মুখ্য গুণকে স্বীকার করেননি। বার্কলের মতে সবই গৌণ গুণ, তাই এখানে মুখ্য গুণ, গৌণ গুণ, প্রাথমিক গুণ না মুখ্য গৌণ গুণ, এটা সঠিক উত্তর হবে বি, গৌণ গুণ। পরে, দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই বলেছেন। এখানে দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই, আছে, তবে সেটা কাল্পনিক। কে বলেছেন? এটা হিউম বলেছেন। এখানে অপশন আছে লক, হিউম, কান্ট, বার্কলে। তাহলে সঠিক উত্তর হবে হিউম। হিউমের মতে গুণের সমষ্টিই দ্রব্য। দ্রব্য বলে মানে স্বতন্ত্র কোনো দ্রব্য হিউম স্বীকার করেননি, সেজন্য বলছে বাস্তবে কোনো দ্রব্য নেই, তবে দ্রব্য হিউম কাল্পনিক হিসাবে স্বীকার করেছেন। পরে 6, পাশ্চাত্য দর্শনে দ্বৈতবাদী হলেন। দেখো আমরা পাশ্চাত্য দর্শনে দ্বৈতবাদী বলতে দ্বিতীয় সত্তা স্বীকার করেছেন দেকার্ত, তাই তাকে দ্বৈতবাদী আমরা বলি, মানে নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য স্বীকার করেছেন, যে কারণে দেকার্তকে আমরা দ্বৈতবাদী বলি। আর স্পিনোজা একটাই দ্রব্য স্বীকার করেছেন, তাই তাকে অদ্বৈতবাদী বলি। আর লাইবনিজ অনেক দ্রব্য স্বীকার করেছেন, তাই তাকে বহুত্ববাদী বলা হয়, মনে রাখবে। তাহলে এখানে দেকার্ত হবে একজন দ্বৈতবাদী দার্শনিক, স্পিনোজা, প্লেটো, লক এটা হবে না। পরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে বলা হয় দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, ভাববাদ, বহুত্ববাদ। দেখো এটা নিশ্চয় তোমরা পেয়ে গেলে, এটা অদ্বৈতবাদ হবে, কারণ আমি একটার সঙ্গে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের স্তম্ভ মেলানোর বিষয় রয়েছে একটা। এখন আমরা স্তম্ভ মেলাবো। বাঁদিকে দেকার্ত, লাইবনিজ, বার্কলে, স্পিনোজা। ডান দিকে দ্রব্যের সংখ্যা 2টি, দ্রব্যের সংখ্যা 3টি, দ্রব্যের সংখ্যা 1টি, দ্রব্যের সংখ্যা বহু। আমি আগের প্রশ্নের সঙ্গে এটা বলে দিলাম, তাহলে ম্যাচ করতে তোমাদের আশা করি অসুবিধা হবে না। তাহলে 1-এর সঙ্গে বি এর ম্যাচ হবে। দেখো দেকার্ত দ্রব্যের সংখ্যা 3টি, ঈশ্বর, মন আর জড়, 3টে দ্রব্য। তাহলে 1-এর সঙ্গে যদি 2 ম্যাচ হয়, বি ম্যাচ হয়, তাহলে এ হওয়ার সম্ভাবনা থাকলো সি। এই দুটো কিন্তু হবে না, এই দুটো হবে না, বি আর ডি আমরা বাদ দিয়ে দিলাম, কারণ 1-এর সঙ্গে বি কনফার্ম ম্যাচ হবে। তাহলে এখানে 1-এ এ বলা আছে, এখানে 1-এ সি বলা আছে, এইভাবে তোমরা বাদ দিয়ে দেবে। যেটা হবে না কনফার্ম, তুমি যেটা জানবে সেইটা ম্যাচ করে নেবে।
তারপরে তুমি বাদ দিয়ে দেবে, যেটা হবে না সেটাকে বাদ দেবে। এরপর দেখো লাইবনিজ, লাইবনিজেরটা হবে দ্রব্যের সংখ্যা বহু, লাইবনিজ বলেছেন বহু, তাহলে 2 এর সঙ্গে ডি। এবার আমরা এই দুটোর মধ্যে বিচার করব, 2 এর সঙ্গে ডি, এই দেখো, আর সেটটা হবে না, তাহলে এ নম্বর অপশন সঠিক। আমরা আর বিচার করতেই যাব না, কারণ আমাদের সময়ের দাম আছে, সময়টাকে মূল্য দিতে হবে। যত শর্ট প্রসেসিং এর মধ্যে দিয়ে মানে সহজভাবে উত্তর দিতে পারবো আমরা দেব। 9 বিবৃতি রয়েছে, বাগলে মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেছেন। হ্যাঁ, বাগলে অস্বীকার করেছেন, তো লক স্বীকার করেছেন, আর তাহলে এটা সত্য। আর তার মতে জড়দ্রব্য হলো কতগুলি ধারণার সমষ্টি। হ্যাঁ, এটাও ঠিক, কতগুলি ধারণার সমষ্টি, তাহলে এটা কি হবে, এ এবং আর উভয়ই সত্য, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, একদম আর দেখার দরকার নাই আমাদের। এ নাম্বার অপশনটাই সঠিক হবে, এ নাম্বার অপশন সঠিক। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়, এ কথা বলেছেন। এটা হিউম বলেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই এই প্রশ্নটা মনে রাখবে। ইউইং মিল কান্ট হবে না, এটা হিউম, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, মুখস্থ রাখবে। এরপরে আবারও একটা বিবৃতি রয়েছে, দেখো বিবৃতিতে বলা আছে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, কারণ হলো কার্যের পূর্ববর্তী, তো কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। হ্যাঁ, কারণ ঘটলে কার্য তো অবশ্যই ঘটবে, কারণ কারণ আর কার্যের মধ্যে সম্বন্ধ রয়েছে, অনিবার্য সম্বন্ধ। তাহলে এখানে অপশন যা দেওয়া রয়েছে, এ বলা আছে এ আর আর উভয় সত্য, তারপরে এখানে একটা মিথ্যা বলা আছে, এখানে একটা মিথ্যা বলা আছে, এখানেও একটা মিথ্যা বলা আছে, তাহলে মিথ্যার দিকে যাবেই না, অর্থাৎ এখানে দুটোই সত্য, অপশন এ সঠিক উত্তর। এরপরে বি 12, দেহ ও মন বিষয়ক কোন মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে সমান তালে পরিবর্তিত হয়। দেখো, দেহ আর মন এই দুটো হলো একই সত্তার দুটো দিক, মানে ঈশ্বরের দুটো গুণ। দেহ মানে একটাই সত্তা স্বীকার করেছেন স্পিনোজা, কি ঈশ্বর, আর তার দুটো গুণ, দুটো দিক, দেহ আর মন, আর এর দুটো সমান্তরালে কাজ চলে। দেহে প্রতিক্রিয়া হলে মনে, মনে প্রতিক্রিয়া হলে দেহে, মানে সমানে চলে, এটা স্পিনোজা বলেছেন। তাহলে এখানে কি হবে, দ্বৈতবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, আর কোনোটি নয়, তাহলে এটা হলো সমান্তরালবাদ, মানে সমান্তরাল ভাবে চলেছে দেহ আর মন। এরপরে দেখো, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো, আমরা জানি কি বেদান্ত দর্শনের মূল ভিত্তি তো উপনিষদ। আমরা যে বেদের কথা বলি, বেদের 4টে অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তো উপনিষদের উপরে ভিত্তি করে তো বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত, তাহলে এখানে উপনিষদ হবে ডি। গীতা, চণ্ডী, মহাভারত এগুলি হবে না। এরপর 14, বেদান্ত পরিভাষা গ্রন্থটির রচয়িতা হলেন। বেদান্ত পরিভাষা গ্রন্থের রচয়িতা হলেন কে? রামানুজ, গৌড়পাদ, শঙ্করাচার্য, না ধর্মরাজ অধ্বরীন্দ্র? ধর্মরাজ অধ্বরীন্দ্র এটা হবে, ধর্মরাজ অধ্বরীন্দ্র, এটা গ্রন্থের নাম, এটা মনে রাখতে হবে তোমাদের। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ, এটা তো তোমাদের সবার জানা, তাহলে স্রষ্টা, পালক ও সংহারক হবে না, সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ আমরা পেয়ে গেছি, আর দরকার নেই। পরের প্রশ্ন, অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো, অদ্বৈত মতে জগতের স্বরূপ জগৎ ব্রহ্মের বিবর্ত, জগৎ ব্রহ্মের পরিণাম, জগৎ ব্রহ্মের অপরিণামী, জগৎ ব্রহ্মের আবর্ত। আচ্ছা, এখানে অদ্বৈতবাদ বলতেই কিন্তু শঙ্করাচার্যের মতবাদকেই বোঝায়, কারণ অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য, আর অদ্বৈতবাদ এর কথা বললে শঙ্করাচার্যকেই আমরা আগে নেব, তার মধ্যে যদি কারোর নাম বলা থাকে সেটা আলাদা কথা। তাহলে এখানে অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো, তার মানে শঙ্করাচার্য ধরবো আমরা। আর শঙ্করাচার্যের মতে কি, জগৎ হলো ব্রহ্মের বিবর্ত, জগৎ হলো ব্রহ্মের বিবর্ত, তার মানে কি আমাদের এই যে জগৎ আমরা যেটাকে দেখছি, এটা হলো ব্রহ্ম থেকে জগতে রূপান্তরিত হয়েছে, মানে বিবর্ত হয়েছে, ব্রহ্ম থেকে পরিণাম না, কিন্তু এটা পরিণাম মানে কি, আলাদাভাবে সৃষ্টি হয়ে যাওয়া, মানে এটা শুধুমাত্র তার রূপের পরিবর্তন,
মানে দুটো জিনিস আলাদা হয়ে যায় না, মানে যাকে আমরা জগৎ মনে করছি সেই আসলে ব্রহ্ম, মানে একই জিনিস, তাকে আমরা দুরকম ভাবে দেখছি। আমরা যেটা দেখছি সাধারণ মানুষ সেটাকে জগৎ রূপে দেখছি, আসলে সেটা ব্রহ্ম, এটাকে বলা হয়েছে, এটা হলো বিবর্ত। আর যেটা যেটা পরিণাম ঘটবে সেটা হলো একটা থেকে আরেকটা রূপান্তর হয়ে যাবে। যেমন ধরো জল, জল থেকে বরফ তৈরি হলো, মানে এটা রূপান্তর হয়ে গেল, বরফ আর জল থাকলো না, কিন্তু সেটা বরফ হয়ে গেল, ব্যাপারটা এটা পরিণাম হয়। তো এখানে হবে কি, জগৎ ব্রহ্মের বিবর্ত, এটা সঠিক উত্তর হবে। এরপর আমরা দেখব 17 নাম্বার প্রশ্ন। 17, অদ্বৈত বেদান্ত মতে মায়া সৎ, অসৎ, সদাসৎ, অনির্বচনীয়। আমরা কি জানি, অদ্বৈত মতে মায়া অনির্বচনীয়, এটা তো সবাই জানো তোমরা, অনির্বচনীয়, ডি অপশন সঠিক হবে। শঙ্করের হাতে ড্যাশ ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে, এটা মায়া হবে। জীব, মায়া, উদ্ভিদ, জড়, মায়া। মায়া ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে। মায়াটা কি? মায়া হলো একটা শক্তি, মায়া হলো একটা শক্তি, মানে যেটা হলো অবিদ্যাবশত আমাদের এই মায়া শক্তিটা কাজ করে। এর দুটো শক্তি আছে মায়ার, একটা বিক্ষেপ শক্তি, আর একটা মানে একটা হলো আরোপ হয় আমাদের জগৎ রূপে, আর একটা ঢাকা পড়ে যায়, মানে ব্রহ্মকে আমরা একটা শক্তি দ্বারা ঢাকা পড়ে যায়, আবরণ শক্তি, এটাকে আবরণ শক্তি বলে, ব্রহ্ম আবৃত হয়ে যায়, আর বিক্ষেপ শক্তি দ্বারা জগৎ রূপে প্রতিভাত হয়। তাহলে এটা মায়া ব্রহ্মে জগৎ রূপে, জগৎ প্রপঞ্চ আরোপ করে, মানে ব্রহ্মকে জগৎ রূপে আমাদের কাছে প্রতিভাত করে কে? মায়া। এরপর স্তম্ভ মেলাবো আমরা একটা। দেখো, স্তম্ভ মেলানোর বাঁ দিকে রয়েছে মাধবাচার্য, বল্লভাচার্য, শঙ্করাচার্য, রামানুজ। ডান দিকে ব্রহ্মই একমাত্র সত্য, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণের সম্বন্ধ, জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন, ব্রহ্মের সঙ্গে জীবের সম্বন্ধ অংশের সঙ্গে অংশের সম্বন্ধ। আচ্ছা, এইটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে নিচে 4টে বিকল্প রয়েছে, কোন বিকল্পটা সঠিক হবে সেটা আমরা নির্বাচন করব। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি, ধরো এগুলি তো আমি সবই জানি, কিন্তু তোমাদের মধ্যে সবাই জানে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরাও জানে, সেটা হলো ব্রহ্মই একমাত্র সত্য। এটা কে বলেছেন? এটা শঙ্করাচার্য বলেছেন, এটা কিন্তু সবাই জানে। তাহলে আমরা কিন্তু প্রথমটা ধরো জানি না, তো সেই ক্ষেত্রে আমি এটা জানি, 3 নম্বর জানি, তাহলে 3 শঙ্করাচার্য, ব্রহ্মই একমাত্র, এটা তার মানে কি 3-এর সঙ্গে এর ম্যাচ 100%। এবার আমরা এটা দিয়ে কি বিচার করতে পারি, দেখি 3-এর সঙ্গে এর ম্যাচ, এই দেখো 3-এর সঙ্গে এর ম্যাচ এটা, তারপরে এটা চান্স থাকলো। 3-এর সঙ্গে সি, এটা হবে না, আমরা বাদ দিয়ে দিলাম। 3-এর সঙ্গে এ, এটা একটা সম্ভাবনা থাকলো। তারপরে 3-এর সঙ্গে বি বলা আছে, এটাও বাদ। তাহলে আমাদের নিচে দুটো বাদ, এ আর বি, এর মধ্যেই নিশ্চয়ই আমাদের উত্তর সঠিক হবে। তাহলে আমরা দুটোকে একটার মধ্যে দিয়ে বাদ দিয়ে দিতে পারি। আর একটা আমরা দেখব, সেটা হলো বল্লভাচার্য, শঙ্কর, মাধবাচার্য, আর বল্লভাচার্য, আর রামানুজ। আচ্ছা, আমরা কিন্তু রামানুজের বিষয়টা জানি, রামানুজ কিন্তু জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণের সম্বন্ধ বলেছেন। জীবের সঙ্গে ব্রহ্মের যে সম্বন্ধ, মানে ব্রহ্ম, শঙ্করাচার্য কি বলেছেন? ব্রহ্মই সত্য আর জগৎকে মিথ্যা বলেছেন। কিন্তু রামানুজ কি বলেছেন? রামানুজ বলেছেন যে ব্রহ্ম সত্য, তবে ব্রহ্মের আরো দুটো দিক আছে, গুণ, একটা চিত আর একটা অচিত, এই দুটো অংশ আছে বা গুণ আছে, চিত আর অচিত। তাহলে সেই দুটো গুণ, একটা চেতনা আর একটা জড়। তাহলে এটা কি রামানুজ হবে বি, জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণের সম্বন্ধ। তাহলে এটা যদি হয় তাহলে 4-এর সঙ্গে বি। এবার আমরা উপরে দুটোর মধ্যে দেখবো 4-এর সঙ্গে বি এটা আছে, 4-এর সঙ্গে ডি এটা আছে, এটা হবে না। আমরা যে কোনো ভাবে পার হতে পারলেই হলো, এ নাম্বার অপশন সঠিক হবে, কারণ 3টে বাদ গেল, তাহলে আমার সব মেলানোর দরকার নেই। এইভাবেও তোমরা এই প্রশ্নগুলি সঠিক উত্তর দিতে পারো। এরপর আমরা দেখব বিবৃতির প্রশ্ন। বিবৃতির প্রশ্ন দেখো, বিবৃতি এ, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্ম না পরো, এটা ঠিক। আর শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্মই একমাত্র পরম সত্তা, এটাও ঠিক। তাহলে এখানে আমরা যে অপশনগুলি দেখব, যে এ ও আর উভয়ই সত্য, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে এটাই
ঠিক হবে, কারণ আমরা যদি বিতে দেখি তাহলে একটাতে মিথ্যা বলা আছে, মানে এর ব্যাখ্যা নয় বলা আছে, এটা মিথ্যা বলা আছে, এখানে মিথ্যা বলা আছে, তাহলে এই তিনটে তো হবেই না, তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর 21 নম্বর প্রশ্ন দেখো, নির্জ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? এগুলি ধরো উক্তি, এই উক্তিগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো সিগমুন্ড ফ্রয়েড বলেছেন। তো এখানে 4টে অপশন আছে, দেখে নাও। সিগমুন্ড ফ্রয়েড এই অপশনে আছে। সিগমুন্ড ফ্রয়েড। 22, বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা ইউথেনেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? এটা নেদারল্যান্ডসে বলা হয়, এটা তো তোমরা জানো, বারবার এই প্রশ্নটি কমনের মধ্যে থাকে, এটা নেদারল্যান্ডসে হবে। এরপর রোগীর নিজের সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়, যখন রোগীর তার নিজের ইচ্ছা থাকে তখন ঐচ্ছিক হয়, আর যদি নিজের ইচ্ছা না থাকে অনৈচ্ছিক হয়। আর রোগী যদি বলতে না পারে, মানে সে কোমায় থাকে, তাহলে সেক্ষেত্রে ইচ্ছা নিরপেক্ষ হয়। আর একটা দিক থেকে সক্রিয় নিষ্ক্রিয় বলা যায়। সক্রিয় নিষ্ক্রিয় তখন প্রশ্নটা সেরকম থাকবে, বাইরে থেকে ইনজেকশন প্রয়োগ করে তার কৃপা হত্যা করা হলো, তাহলে সেটা সক্রিয়। আর তাকে যা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল সেগুলিকে ছাড়িয়ে নেওয়া হলো, সেটা স্যালাইন হতে পারে বা রক্ত হতে পারে বা বিভিন্ন কিছু দিয়ে, কাউকে যন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়, সেটা ছাড়িয়ে নিয়ে যদি তার কৃপা হত্যা হয় তাহলে সেটা নিষ্ক্রিয় কৃপা হত্যা। তাহলে এখানে কি রোগীর সম্মতিতে হচ্ছে, তার ঐচ্ছিক কৃপা হত্যা। এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলি দেখো, তোমাদের কাছে খুব কঠিন মনে হলেও আমি তোমাদেরকে যে প্রসেসটা শেখাচ্ছি তাতে এটা খুবই সহজ। বাঁদিকে রয়েছে নীতিবিদ, সমাজবিদ, অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক, মনোবিদ। আচ্ছা, আর ডান দিকে রয়েছে এমিল দুর্খেইম, সিগমুন্ড ফ্রয়েড, পিটার সিঙ্গার, আলবেয়ার কামু। আচ্ছা, আমি ধরে নিলাম সবগুলি তুমি পারবে না, তাহলে তুমি এটা তো পারবে, মানে এই যে সমাজবিদ এমিল দুর্খেইম, এটা তো জানো সমাজবিদ এমিল দুর্খেইম। তাহলে 2 এর সঙ্গে যদি এ এর ম্যাচ আমরা 100% জানি, তাহলে 2 এর সঙ্গে এ এর ম্যাচ এখানে দেখতে পাচ্ছ আছে, 2 এর সঙ্গে বি আছে, এটা হবে না। এটা 2 এর সঙ্গে ডি আছে, এটা হবে না। এটা 2 এর সঙ্গে সি আছে, এটাও হবে না। আমার আর জানার দরকারই নেই, আমি এ অপশন ঠিক দিয়ে দিলাম, এ অপশন সঠিক। এরপর বাকিগুলি আমরা ম্যাচ করবই না, কারণ আমি সঠিক উত্তর পেয়ে গেছি। এবার 25, দেখো, নিম্নলিখিত বাক্যগুলির সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে 4টে বাক্য আছে, এই 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে আমরা বিকল্প নির্বাচন করব। তাহলে ঠিক ওই আগের পদ্ধতিতেই তোমরা বর্জনমূলক পদ্ধতি ব্যবহার করো। এখানে দেখো, প্রথমে বলছে যুদ্ধক্ষেত্রে সৈনিকের আত্মত্যাগ আত্মকেন্দ্রিক আত্মহত্যার বলে বিবেচিত হয়। তো যুদ্ধক্ষেত্রে যখন সৈনিক আত্মত্যাগ করে তো তখন তো আত্মকেন্দ্রিক হয় না, আত্মকেন্দ্রিক তো নিজে আত্মহত্যা হয়। তো যুদ্ধক্ষেত্রে যাওয়া এটা কখনোই হয় না, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, এটা যদি মিথ্যা হয় তাহলে প্রথমটা 1 নম্বর মিথ্যা আমি ধরে নিলাম, 1 মিথ্যা এখানে আছে, সিএও আছে, এটা বি এরটা বাদ গেল, তার মানে এই 3টের মধ্যে সম্ভাবনা থাকলো। এখন আমরা 2 নম্বরটা দেখি, সহমরণ প্রথা হলো পরার্থ কেন্দ্রিক আত্মহত্যা, এটা তো ঠিক। সহমরণ প্রথা এটা তো পরার্থ কেন্দ্রিক আত্মহত্যা, এটাও তোমাদের বইয়ে একদম প্রথমেই বলা আছে, তো এটা তোমরা জানো, তাহলে এটা সত্য। তাহলে এটা সত্য যদি হয় 2 নম্বর সত্য, অর্থাৎ 2 যদি সত্য হয় তাহলে এখানে সত্য বলা আছে, সি এও সত্য বলা আছে, আর ডি এ 2 নম্বর মিথ্যা বলা আছে। তাহলে ডি এ 2 নম্বর মিথ্যা বলছে, মানে আমরা ডি বাদ দেব। তাহলে এ আর সি এর মধ্যে সঠিক উত্তর পাবো আমরা। অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেছেন। এখানে কতগুলি উক্তি আছে, তো সেক্ষেত্রে অ্যারিস্টটলের এই উক্তিটি তোমরা সবাই জানো, তাহলে এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে তোমার এই দুটোর মধ্যে 3 টি আসবে, দেখো 3 টি, 3 এটা এফ বলছে, তার মানে এটা বাদ। তাহলে আমরা পেয়ে গেলাম এ নাম্বার অপশন সঠিক। এটা একটু বেশি আমাদের দৌড়তে হলো, মানে সব প্রশ্ন তো সমান হবে না, কিছু প্রশ্ন তোমাকে একটু বেশি দৌড়াতে হবে, কারণ প্রশ্ন মানে অপশনগুলির মধ্যে মিল বেশি রাখা হয়েছে। এরপর 26 বিবৃতি, দেখো, আত্মহত্যার অন্যতম কারণ হলো মানসিক বৈকল্য। আত্মহত্যার অন্যতম কারণ মানসিক বৈকল্য, এটা সত্য। আর বলছে জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ আত্মহত্যা হলো অহংবাদী আত্মহত্যা, না,
এটা অহংবাদী না। জঙ্গি সংগঠনের যে আত্মহত্যা সেটা অহংবাদী হয় না, এটাও পরার্থ কেন্দ্রিক আত্মহত্যার মধ্যেই পড়ে। তাহলে এটা মিথ্যা। তাহলে আমরা কি দেখব? উভয় সত্য না, উভয় সত্য না। এ প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা। মিথ্যা সত্য না, তাহলে সি এর অপশন সঠিক। সত্য মিথ্যা, প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা। এরপর আমরা 27 নম্বর দেখব। মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, গভীর বাস্তুবিদ্যা, ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা। তাহলে মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনাকে পরিবেশ বিদ্যায় তো করে, তাহলে এখানে পরিবেশ নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা এটা হবে। এরপর দেখো 28, পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হলো, আমরা কি জানি? পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হলো মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো। তো সেই ভাষাটা এখানে আছে কিনা একবার দেখবো আমরা। প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো, প্রকৃতির উপাদানগুলির বৃদ্ধি ঘটানো, প্রকৃতির বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে বাঁচানো, প্রকৃতিকে আরো বেশি করে ব্যবহারের যোগ্য করে তোলা। না, এখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ, মানে প্রকৃতিকে সুস্থ রাখার জন্য পরিবেশ মানুষকে বোঝাবে। এটা হলো পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য বা কাজ। পরের প্রশ্ন 29, পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় কোনটি? এর মধ্যে দেখো সংরক্ষণ নীতিশাস্ত্র, জৈবিক নীতিশাস্ত্র, উদারনৈতিক নীতিশাস্ত্র আর পরিবেশগত সম্প্রসারণ। এগুলি সবই এর মধ্যে এ, বি আর ডি, এগুলি সবই কিন্তু পরিবেশ নীতিবিদ্যার মধ্যে পড়ে। তার মধ্যে উদারনৈতিক সম্প্রসারণটা এটা পরিবেশ নীতিবিদ্যার প্রকারের মধ্যে পড়ে না। 30, পরিবেশগত আন্দোলনের জননী বলা হয় কাকে? এটা হলো রাসেল কার্সনকে। তার মানে অপশন দেখো, দেখতে পাচ্ছ রাসেল কার্সন, ভাল প্লামউড, ক্যারোলিন মার্সেন্ট, কারেন জে ওয়ারেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, রাসেল কার্সন। এরপর আমরা দেখব 31 নম্বর প্রশ্ন দেখো, কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু নয় দেবতা? এটা বারবার আমাদের কমন আসে এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অ্যারিস্টটল বলেছে, পিথাগোরাস, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস। বি, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সমাজের মানদণ্ড হলো সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ, সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ কোনোটি নয়। এটা অপশন সি সঠিক হবে। পরে 33, হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত? সংঘ, সম্প্রদায়, প্রতিষ্ঠান, সমাজ। দেখো এটা হাসপাতাল কিন্তু এই চারটে যে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সমাজ হবে না, প্রতিষ্ঠান হবে না, সম্প্রদায়ও হবে না, এটা কি হবে? সংঘ হবে। কারণ সম্প্রদায় হতে গেলে সেখানে সামাজিক চাহিদা পূরণের ব্যাপার থাকে, আমরা বোধ থাকে, মানে কিছু অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য দরকার, যেটা হাসপাতালের মধ্যে থাকে না। তাহলে হাসপাতাল কিন্তু একটা সংঘ, কারণ এটা কিছু নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছে, সংঘ হবে। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? এই শ্রেণী স্বার্থ সংরক্ষণের প্রসঙ্গটা আসলেই কার্ল মার্কসের নাম জড়িয়ে যায়। তো এখানে হবে লেনিন, ম্যাকআইভার, হিউম, মার্কস। এটা মার্কস। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন। 35, কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে সরকার, সার্বভৌমিকতা, ভূখণ্ড, জনসমষ্টি। এখানে সরকারকে বলা হয় মস্তিষ্ক, আর আমাদের সার্বভৌমিকতাকে বলা হয় প্রাণ, রাষ্ট্রের প্রাণ। গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন বা কর্তৃত্ব, রাষ্ট্রের শাসন, রাষ্ট্রের ক্ষমতা, জনগণের আইন। সঠিক উত্তর হবে জনগণের শাসন। পরে এদের মধ্যে কে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সমর্থক নয়? সাসিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন, ক্রোপটকিন। এখানে সঠিক উত্তর হবে ক্রোপটকিন। এরা সবাই কিন্তু সমাজতন্ত্রবাদের সমর্থক। পরে 38, আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো, এখানে আইনসভা, ধর্ম, ন্যায় বিচার, প্রথা। যদি এই প্রশ্নের মধ্যে প্রাচীন কালের আইনের উৎস বলে তাহলে প্রথা বলবে, কিন্তু যদি বলে আধুনিক কালের আইনসভা তাহলে আইনসভা, মানে আধুনিক কালের আইন এর উৎস।
আইনসভা, এবং একটা নর্মাল প্রশ্ন, আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো এটা আইনসভাই বলবে। এরপর দেখো 39 বিবৃতি রয়েছে। বিদ্যালয় হলো একটি সংঘ বা সমিতি। এটা ঠিক, বিদ্যালয়কে আমরা সংঘ বা সমিতি বলবো, কারণ এটাকে সম্প্রদায় বলা যায় না, সংঘ বা সমিতি বলবো আমরা এখানে। কারণ বিদ্যালয় গড়ে ওঠে কিছু বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, কারণ মানুষের শিক্ষা দেওয়ার জন্য, মানুষের স্বার্থ সিদ্ধির জন্যই তো বিদ্যালয় তৈরি। তাহলে এটাও ঠিক। তাহলে আমরা সেদিক থেকে যদি বিচার করি, এ ও বি এর বিরোধী না, বিরোধী না। এ বি হলো এ এর কারণ, এটা হতে পারে। তারপরে এ হলো সত্য কিন্তু বি হলো মিথ্যা, এটাও হবে না। ডি এ বলছে এ এবং বি একে অন্যের উপর নির্ভরশীল নয়, এটাও হবে না। তাহলে কি এ বি হলো এ এর কারণ, বি হলো এ এর কারণ, এটা সঠিক। তারপর 40 আইন হলো সার্বভৌমের নির্দেশ, এ কথা কে বলেছেন? টি এইচ গ্রিন, জন অস্টিন, প্লেটো, দেকার্ত। তো এর মধ্যে সঠিক উত্তর হলো জন অস্টিন। এই ছিল আমাদের দর্শনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ তোমাদের আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।